প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম সেমিস্টারের চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব। আজকে ইন্ট্রোডাকশন টু ডেটা, অর্থাৎ তোমাদের যে পরিসংখ্যান চ্যাপ্টার আছে সেই পরিসংখ্যান চ্যাপ্টারে আমরা আলোচনা করব আজকে এই ইন্ট্রোডাকশন টু ডাটা। এই অংশতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা আমরা এক এক করে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে যেটা প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স কি। তোমাদের মনে হতেই পারে যে আমরা ইকোনমিক্স এর মধ্যে কেন স্ট্যাটিস্টিক্স পড়ব। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা মনে আসা উচিত। একটু চিন্তা করে দেখো যে যদি তোমরা ভাবো যে আমাদের দেশে বর্তমানে বেকারত্বের সংখ্যা কেমন, গত বছর বা বিগত বছরগুলোর তুলনায় বেকারত্বের সংখ্যা বাড়ছে না কমছে, দারিদ্র্য সীমার নিচে জনসংখ্যা আগের চেয়ে বাড়ছে না কমছে, বা ধরো আমাদের দেশের মাথা পিছু আয় পার ক্যাপিটা ইনকাম কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই বিষয়গুলো যদি আমাদের জানতে হয়, আলোচনা করতে হয়, আমাদের অর্থনীতির মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। তাহলে এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই বা আলোচনা করতে চাই, তাহলেই কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের সাহায্য নিতে হয়। ঠিক এই কারণেই আমরা অর্থনীতির এই প্রথম সেমিস্টারে আলোচনা করব যে স্ট্যাটিস্টিক্সের প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেটা বা তথ্য। হোয়াট ইজ ডেটা? যদি দেখো, আমরা প্রথমে আসি যে ইন্ট্রোডাকশন টু ডেটা। এই ইন্ট্রোডাকশনে আমরা প্রথমে বলি যে ডেটাটা কি। আমরা যে কোনো বিষয়ে যদি কিছু তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে আমরা যেখান থেকে তথ্যটা সংগ্রহ করি সেই জায়গাটাকে বলি ফিল্ড অফ ইনকোয়ারি বা অনুসন্ধান ক্ষেত্র। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডেটাটা কি। আমরা এই ফিল্ড অফ ইনকোয়ারি থেকে যে বিষয়গুলোকে তুলে আনছি বা সংগ্রহ করছি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা যে সংখ্যাগত মান বা পর্যবেক্ষণ পাচ্ছি, সেটাকেই বলছি আমরা তথ্য, রাশি তথ্য বা ডেটা। এখন এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কি? পরিসংখ্যান হলো একটা সায়েন্স বা একটা বিজ্ঞান, যেটা কাজ করে কি, যে তথ্যগুলো আমরা সংগ্রহ করছি ফিল্ড অফ ইনকোয়ারি থেকে বা অনুসন্ধান ক্ষেত্র থেকে, সেই তথ্যগুলো সংগ্রহ করা, তাদের সারণীবদ্ধকরণ করা বা সেই তথ্যগুলোকে উপস্থাপিত করে তাদের বিশ্লেষণ করা, অ্যানালিসিস করা, এবং সেইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি আলোচনা করব। এই গোটা বিষয়টা বিজ্ঞানের যে শাখায় বা যে ব্রাঞ্চে আমরা ঘটতে দেখি বা করি, সেটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যান বিষয়টা কি বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হবে যে এই পরিসংখ্যানের স্কোপ বা পরিধি কি। এখন পরিসংখ্যানের পরিধি যদি আমরা আলোচনা করতে চাই, স্কোপ বা পরিধি, তাহলে আমরা পরিসংখ্যানের মূল কাজটাকে, প্রধান কাজটাকে 5টা ধাপে বা পর্যায়ে ভাগ করতে পারি। কি কি? প্রথমত হচ্ছে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, অর্থাৎ ডেটা কালেকশন। ডেটা কালেকশনটা কি? ডেটা কালেকশনটা আমরা প্রাথমিক বা গৌণ উৎস থেকে সংগ্রহ করব। এই প্রাথমিক বা গৌণ উৎস বিষয়টা কি? যদি আমি যে তথ্য সংগ্রহ করতে চাইছি সেই তথ্য সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করি, তাহলে এটা আমার প্রাথমিক রাশি। অথবা ওই তথ্য ইতিপূর্বে কেউ বা কোনো সংস্থা সংগ্রহ করেছিল, আমি সেই তথ্যটাকে আমার কাজে ব্যবহার করতে পারি, তার সেক্ষেত্রে ওই তথ্যটা আমার কাছে হয়ে যাবে সেকেন্ডারি বা গৌণ তথ্য। তাহলে
প্রথম যে কাজটা স্ট্যাটিস্টিক্সে করা হয় তথ্য সংগ্রহ, সেই তথ্য সংগ্রহটা কি, যে প্রাথমিক বা গৌণ উৎস থেকে সঠিক তথ্য সংগ্রহ করা বা ডেটা কালেকশন। সেকেন্ড যেটা হচ্ছে অর্গানাইজেশন। শুধুমাত্র তথ্য যেগুলো আমরা সংগ্রহ করবো সেটাকে আমরা বলি র ডেটা। এই কাঁচা তথ্য বা র ডেটা গুলোকে এইবার আমাদের কি করতে হবে, সুসংবদ্ধভাবে অ্যারেঞ্জ করে সাজাতে হবে। কেন? তার কারণ যদি আমরা শুধুমাত্র র ডেটাকে সামনে ফেলে দিই তাহলে কিন্তু তুমি সেখান থেকে অ্যানালিসিস করতে পারবে না। কোনো সিদ্ধান্ত আসাটা তুলনামূলকভাবে অনেক কঠিন, জটিল এবং সময় সাপেক্ষ। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যে ডেটাটা কালেক্ট করলাম প্রাথমিক তথ্য, সেটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ করব, সুসংবদ্ধকরণ করব। এইটা হচ্ছে অর্গানাইজেশন দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা শুধু তথ্য সংগ্রহ করব না, সেই সংগৃহীত তথ্যটাকে উপস্থাপিত করব। যেমন দেখো, তোমরা যখন ক্রিকেট ম্যাচ দেখো তখন কোনো ব্যাটসম্যান 50 করেছে বা 100 রান করেছে, তার রানটাকে কোন অঞ্চল দিয়ে কত রান করেছে, অর্থাৎ কভারে কত রান করেছে, ফাইন লেগ দিয়ে কত রান করেছে, মিড অফ অঞ্চল দিয়ে কত রান করছে, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কত রান করছে, এইরকম যখন আমরা পার্ট পার্ট করে দেখতে চাই তখন আমরা সেই তথ্যকে একটা, দেখবে তোমরা টিভিতে রানের ওয়াগান হুইলের মাধ্যমে দেখায়। বা ধরো কোনো বোলার 5 ওভার বা 4 ওভার বল করেছে, কোন ওভারে কত রান দিয়েছে সেটা স্তম্ভ চিত্রের মাধ্যমে দেখানো। অর্থাৎ তথ্যগুলোকে আমরা কি করি, টেবিল, চার্ট, গ্রাফ এইভাবে যদি উপস্থাপিত করি তাহলে আমাদের বুঝতে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয়। তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড মূলত এই উদ্দেশ্যে, এবং সেই তথ্যকে বিশ্লেষণ করতে সুবিধা হবে এই কারণেই আমরা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে টেবিল, চার্ট বা গ্রাফের ইউজ করি। নেক্সট হচ্ছে, আমরা শুধুমাত্র তথ্যটাকে যে উপস্থাপন করলাম গ্রাফ, তা করলে তো হবে না। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি, সেইটার ম্যাথমেটিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি মেথড অ্যাপ্লাই করে সেটাকে অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে কেন এরকম। ধরো আমি যদি একটা বোলারের 5 ওভার রানের 5 ওভারে কত রান দিয়েছে একটা স্তম্ভ চিত্রের মাধ্যমে দেখায়, তাহলে ওইখান থেকে আমি দেখবো কোন স্তম্ভটার উচ্চতা সব থেকে বেশি, তার মানে ওই ওভারটায় বোলার সব থেকে বেশি রান দিয়েছে। বা ধরো কোনো ব্যাটসম্যানের যখন রানের ওয়াগান হুইল দেখানো হচ্ছে, কোন অঞ্চল থেকে ব্যাটসম্যান বেশি রান সংগ্রহ করেছে, তাহলে এই অ্যানালিসিস করতে পারলে আমি বুঝতে পারবো যে ব্যাটসম্যান কোন দিকে স্ট্রং বা কোন দিকে রান খুব কম নিয়েছে, অর্থাৎ ওই দিকে ওই এরিয়াতে ব্যাটসম্যান তুলনামূলকভাবে উইক বা দুর্বল। তাহলে এই অ্যানালিসিসটা করার জন্য আমার ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড অ্যাপ্লাই করতে হয়। তোমরা এর পরবর্তী ক্ষেত্রেই আমরা দেখবো আলোচনাতে যে মিন, মিডিয়ান, মোড এরকম বিভিন্ন সেন্ট্রাল টেন্ডেন্সি বা পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, এরকম বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে যে মেথড গুলোকে আমরা ইউজ করি টু অ্যানালিসিস দা ডেটা। নেক্সট লাস্ট, আমাদের এই গোটা কাজটার উদ্দেশ্য কি, যে তথ্য আমরা অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করেছি, যে তথ্যগুলোকে আমরা সুসংবদ্ধ করে সাজিয়েছি, যে তথ্যগুলোকে আমরা সাজানো, যে তথ্য সেই তথ্যকে আমরা গ্রাফ, চার্ট বা টেবিলের মাধ্যমে উপস্থাপিত করেছি এবং তা অ্যানালিসিস করেছি, তার থেকে আমাদের উদ্দেশ্য যেটা মূলত একটা সিদ্ধান্ত বা ইকোনমিক রেজাল্ট বের করা। যে আমরা যদি কোনো দেশের বেকারত্বের পরিমাণ বা সংখ্যাটা যদি তথ্য সংগ্রহ করি বিভিন্ন সময়ের, এবং তার ভিত্তিতে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে দেশে বেকারত্বের পরিমাণ ক্রমাগত বাড়ছে না কমছে। যদি বেকারত্ব বাড়ে তাহলে সেক্ষেত্রে কেন আমরা এই অর্থনৈতিক ফলাফলটা বের করব, তার উপর ডিপেন্ড করছে যে আমরা কি ধরনের মেজার্স বা কি পদ্ধতি প্রয়োগ করব। যদি বেকারত্ব বাড়ে তাহলে বেকারত্বকে কমাতে হবে, শিক্ষার হার যদি কম থাকে তাহলে সেটা বাড়ানোর জন্য কি কি পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে, মাথাপিছু আয় যদি স্থির থাকে বা কমে যাচ্ছে দেখি তাহলে সেটা বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে। এই যে বিভিন্ন পলিসি মেজার্স, সেই বিভিন্ন পলিসি সরকার বা যে কোনো
ব্যক্তি যদি তার সংস্থার জন্য তথ্য সংগ্রহ করে কাজ করে, সেক্ষেত্রেও সে সিদ্ধান্ত থেকে কিন্তু একটা রেজাল্ট, একটা ইনফারেন্স বা একটা বলতে পারি আমরা যে এখান থেকে সে একটা পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য ব্যবস্থা নিতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের একটা পরিসংখ্যানে, আমরা ইকোনমিক্সে পরিসংখ্যানের অ্যাপ্লিকেশন পার্টের জন্য আমাদের এই পার্টটা লাগছে। এইবার দেখো, এই যে আমরা তথ্য বললাম, এই তথ্য কত রকমের হয়। প্রথম যেটা হচ্ছে, আমরা তথ্যকে ভাগ করি প্রধানত দুভাগে, অ্যাকর্ডিং টু সোর্স আর অ্যাকর্ডিং টু ইউজ। কিরকম? যে তথ্যগুলো যেখান থেকে যে উদ্দেশ্যে ব্যবহার হবে, সেই উদ্দেশ্যেই যদি তথ্যগুলোকে সংগ্রহ করা হয় এবং ব্যবহার করা হয়, অর্থাৎ পারপাস অফ কালেকশন অ্যান্ড ইউজ অফ কালেকশন, এই দুটোই যদি সেম হয়, তাহলে আমরা সেই ডেটাগুলোকে বলি প্রাইমারি ডেটা বা প্রাথমিক তথ্য। তাহলে প্রাথমিক তথ্যের আমরা সংজ্ঞা কি বলতে পারি? অনুসন্ধানকারী নিজে সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে এই তথ্য সংগ্রহ করে, ফার্স্ট টাইম কালেকশন, এটা অলরেডি কালেক্টেড নয়। আমরা অনুসন্ধানকারী তিনি নিজে সরাসরি, বা এমনও হতে পারে তিনি তার প্রতিনিধি প্রেরণ করতে পারেন, প্রতিনিধি মারফতেও তথ্য সংগ্রহ করতে পারেন, কিন্তু খুব ভাইটাল হচ্ছে প্রথমবার এই তথ্য সংগৃহীত হবে। উল্টো দিকে গৌণ তথ্য বা সেকেন্ডারি ডেটা, সেকেন্ডারি ডেটা হচ্ছে যে তথ্য ইতিপূর্বেই সংগৃহীত হয়েছে কোনো একটা উদ্দেশ্যে। ধরো এই প্রাথমিক তথ্য যেমন বললাম যে আমি কোনো একটা কারণে আমার এলাকার তথ্য সংগ্রহ করেছি যে আমার এলাকায় শিক্ষার হার কেমন, তার জন্য আমি তথ্য সংগ্রহ করেছি এবং করে সেটা নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্ষেত্রে অন্য কেউ ওই তথ্যটাকে তার কাজে ব্যবহার করতে পারে অন্য কোনো উদ্দেশ্যে, তখন এইটা হয়ে যাবে গৌণ তথ্য তার কাছে। বা ধরো আমি আমার এলাকায় ডেঙ্গুর প্রভাব কেমন, এই তথ্য সংগ্রহ করার জন্য আমাকে সরাসরি অনুসন্ধান ক্ষেত্রে যেতে হবে না। আমি কি করতে পারি? আমি মিউনিসিপ্যালিটিতে যেতে পারি বা পঞ্চায়েতে যেতে পারি। আমার এলাকায় যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েতে যাব, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে যাব। সেখানে গিয়ে আমার ওয়ার্ডে অলরেডি এই সংক্রান্ত নয় বিভিন্ন বিষয়ের জন্য তথ্য সংগ্রহ করা আছে। আমি সেই তথ্য থেকে আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলোকে নিয়ে আমার কাজে ব্যবহার করতে পারি। তখন ওই তথ্যটা হয়ে যাবে আমার কাছে গৌণ রাশি তথ্য বা সেকেন্ডারি। তাহলে পূর্বে সংগৃহীত বা প্রকাশিত কোনো উৎস থেকে এই তথ্য নেওয়া হয়। যেমন বললাম অলরেডি সেন্সাসে কোনো তথ্য সংগৃহীত, যে আমি সেই তথ্যটাকে আমার কাজে ইউজ করছি, তখন ওই তথ্যটা আমার কাছে হয়ে যাবে সেকেন্ডারি ডেটা। নেক্সট হচ্ছে যে অ্যাকুরেসির কথা যদি ভাবি, প্রাইমারি ডেটা অত্যন্ত নির্ভরযোগ্য, কারণ আমি ডিরেক্টলি আমি যে কাজটা করতে চাইছি, যে তথ্যটা সংগ্রহ করতে চাইছি, সেই তথ্যটা আমি অনুসন্ধান ক্ষেত্র থেকে আমি বা আমার প্রতিনিধি সংগ্রহ করছে, ফলে এই তথ্যটা অনেক বেশি রিলায়েবল, অনেক বেশি টু দা পয়েন্ট, যে তথ্য আমার দরকার আমি কিন্তু তুলে আনতে পারছি। কিন্তু অলরেডি অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করেছে তার প্রয়োজনে, এইবার ওই তথ্যটাকে যখন আমি আমার প্রয়োজনে ব্যবহার করব, তখন আমাকে তো ওই পুরো তথ্যের মধ্যে থেকে বেছে নিতে হবে, নির্বাচন করে নিতে হবে কতটুকু আমার দরকার, কোন অংশটুকু আমার কাছে প্রয়োজনীয়, কোন অংশটুকু আমার কাছে অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় অংশগুলোকে ছেটে ফেলে দিতে হবে, তাই না? তাহলে যে অংশটা আমি রাখছি, তাহলে সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, কারণ এটি অন্য উদ্দেশ্যে সংগৃহীত হয়েছিল। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তৃতীয় যে বিষয়টা বলা যেতে পারে, যে শ্রমের কথা, সময়ের কথা, ব্যয়ের কথা, এই দিক থেকেও আমরা এই দুই ধরনের তথ্যের মধ্যে ফারাক করতে পারি। যেহেতু দেখো প্রাইমারি ডেটা সরাসরি আমাকে বা আমার প্রতিনিধিকে অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করতে হচ্ছে, ফলে প্রচুর সময়, তার সাথে অর্থ, শ্রম, এগুলোর প্রয়োজন হয়। উল্টো দিকে সেকেন্ডারি ডেটা অলরেডি কালেক্টেড অন্য কোনো পারপাসে, জাস্ট আমি ওই ডেটাটাকে নিয়ে নিচ্ছি। সেটা তোমার ধরো
আমি ওয়েবসাইট থেকে পেতে পারি, আমি মিউনিসিপ্যালিটি গিয়ে পেতে পারি, তাহলে ম্যাক্সিমাম হতে পারে কি আমার মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে নিলে আমাকে জেরক্স করতে হবে। ইন্টারনেট থেকে যদি আমি নিতে চাই তাহলে আমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে, অর্থাৎ খুব সামান্য খরচ, ফলে সহজেই এবং কম খরচে আমরা সেকেন্ডারি ডেটা বা গৌণ রাশি তথ্য পেতে পারি। তাহলে প্রাথমিক রাশি তথ্য এবং গৌণ রাশি তথ্য অর্থাৎ সেকেন্ডারি ডেটা এবং প্রাইমারি ডেটা, এই দুটোর মধ্যে ফারাক বুঝেছো। আমরা আর এক ধরনের ডেটা দেখি বা তথ্যকে আর একভাবে ভাগ করতে পারি, সেটা কি? একটা হচ্ছে যে টাইম সিরিজ ডেটা, আর একটা হচ্ছে ক্রস সেকশন ডেটা। টাইম সিরিজ মানে কি? কালীন সারি। আমরা কোনো একটা বিষয়, যখন কোনো একটা নির্দিষ্ট চলকের তথ্য বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করি, ধরো কিরকম যে ভারতে বেকারত্বের কথাই বলছিলাম, যে 2010 সালে বেকারত্ব কত ছিল, এই তথ্যটা 2011 সালে কত ছিল, 2012 সালে কত ছিল, এইভাবে যদি আমরা 2013 সালে কত ছিল, এইভাবে ধরো 2020 সাল পর্যন্ত, একই বিষয় একটা নির্দিষ্ট তথ্য, যে বেকারত্বের পরিমাণ অথবা মুদ্রাস্ফীতির হার বা গ্রোথ রেট, জিডিপি বৃদ্ধির হার, এরকম আমি যদি একটা বিষয় বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করি বা তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে উপস্থাপন করি, তখন সেই তথ্যটাকে বলা হবে টাইম সিরিজ ডেটা বা কালীন সারি তথ্য। কালীন সারি বা কখনো বইয়ে কালানুক্রমিক তথ্য বলেও তোমরা বইয়ে পেতে পারো। তাহলে কালীন সারি বা টাইম সিরিজ ডেটা বলছে যখন কোনো নির্দিষ্ট চলকের বিভিন্ন সময়, সেটা 10 সাল, 11, 12, দেখো ডিফারেন্ট টাইম ফ্রেমে, সাবজেক্টটা এক, সেটা জিডিপি বৃদ্ধির হার হতে পারে, সেটা শিক্ষার হার হতে পারে, বেকারত্বের হার হতে পারে, যে কোনো একটা ভেরিয়েবল বা চলকের বিভিন্ন সময়ে মান বা তথ্যগুলোকে যখন আমি কালেক্ট করছি, তখন আমরা এটাকে বলছি যে টাইম সিরিজ ডেটা। উল্টো দিকে দেখো আরেক ধরনের ডেটা আমরা দেখতে পাই, ক্রস সেকশন ডেটা। ক্রস সেকশন ডেটা মানে কি? ক্রস সেকশন হচ্ছে যে টাইম উইল রিমেইন ফিক্সড অর সেম, বাট ডিফারেন্ট ভেরিয়েবল, ভ্যালু অফ দ্য ডিফারেন্ট ভেরিয়েবল। আমরা যখন বিভিন্ন চলকের কোনো বিষয়ের মান, বিভিন্ন জায়গার মান, টাইমটাকে স্থির রেখে মাপি, যেমন ধরো ভারতের বিভিন্ন রাজ্যে জিডিপি বৃদ্ধি 2026 সালে, 2026 সালে ভারতে যে বিভিন্ন রাজ্যগুলো আছে, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল, বা আমরা যদি দিল্লি বা পাঞ্জাব, ইউপি, এইভাবে যদি বিভিন্ন স্টেটগুলোকে তাদের একটা নির্দিষ্ট সময়ের তথ্যটাকে যখন উপস্থাপন করব, তখন আমরা এটাকে বলছি ক্রস সেকশন ডাটা বা প্রস্থচ্ছেদমূলক তথ্য। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন চলক বা উপাদানের তথ্য বা ডেটা আমরা কালেক্ট করছি বা রিপ্রেজেন্ট করছি। তাহলে এক্ষেত্রে আমরা কত ধরনের ডেটা পেলাম, তথ্য পেলাম দু রকমের, একটা হচ্ছে টাইম সিরিজ আর একটা ক্রস সেকশন। টাইম সিরিজ বললাম কোনটা, যখন ভেরিয়েবলটা ফিক্স থাকছে, বিষয়টা স্থির থাকছে, টাইম বা সময়টা বিভিন্ন হচ্ছে, তখন সেই তথ্যটাকে আমরা বলছি টাইম সিরিজ ডেটা। উল্টো দিকে টাইমটা স্থির থাকছে, ভেরিয়েবল আলাদা বা বিষয় আলাদা বা স্থান আলাদা, তখন যখন আমরা ডেটাগুলোকে প্লট করছি বা তথ্যকে সংগ্রহ করছি, তখন সেটাকে আমরা বলছি ক্রস সেকশন ডাটা। আর এক ধরনের ডেটাও আমরা পাই, সেটা হলো আরেক ভাবেও আমরা ভাগ করতে পারি, দেখো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। দেখো কোয়ান্টি মানে পরিমাণ, পরিমাণগত তথ্য কি? যে তথ্যগুলোকে আমরা সরাসরি সংখ্যায় পরিমাপ করতে পারি বা প্রকাশ করতে পারি। যেমন ধরো তোমাদের ওজন কত,
উচ্চতা কত, দূরত্ব কত, এগুলো সংখ্যায় প্রকাশ করা যায়। বেকারত্বের সংখ্যা কত, জিডিপি বৃদ্ধির হার কত, এগুলো সমস্ত সংখ্যায় প্রকাশ করা যায় এবং পরিমাপযোগ্য। কোয়ান্টিটেটিভ নেচার, এদেরকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ডেটা বা পরিসংখ্যানগত পরিমাণগত তথ্য। উল্টো দিকে উদাহরণ হিসেবে দেখো মাসিক আয়, ছাত্রছাত্রীদের ওজন, কোন দেশের জনসংখ্যা, এরকম বিভিন্ন বিষয়কে আমরা ইন্ডিকেট করতে পারি। নেক্সট আরেকটা বলতে পারি কি, যে দেখো সেটা হলো কোয়ালিটেটিভ বা গুণগত তথ্য। গুণগত তথ্যটা কি? এমন অনেক বিষয় আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না, বা পরিমাপ করতে পারলেও সংখ্যায় প্রকাশ করাটা কোয়াইট ডিফিকাল্ট। কোয়ালিটেটিভ মানে কোয়ালিটেটিভ বা গুণগত তথ্য কি বলছে? যে তথ্যকে সংখ্যায় মাপা যায় না, কোনো বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করে, যেমন মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ, বা ধরো আমরা যদি বলি যে সততা, অনেস্টি মেজার করতে পারবো, বা ধরো যদি আমি বলি গায়ের রং, আমরা পরিমাপ করতে পারি, বা ধরো ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা, বিবাহিত না অবিবাহিত, পরিমাপ করা যায়। তাহলে এই ধরনের বিষয়গুলো ইন্টেলিজেন্স বা সরি আইকিউ, এই সমস্ত বিষয়গুলোকে আমরা কোয়ালিটেটিভ বা গুণগত তথ্য বলছি। তাহলে আমরা কি পেলাম? প্রথম আমরা ভাগ করলাম, তথ্যের শ্রেণীবিভাগ পেলাম গৌণ রাশি তথ্য আর প্রাথমিক রাশি তথ্য। দ্বিতীয় আমরা পেলাম পরিমাণগত এবং গুণগত। তৃতীয় আমরা পেলাম, আর দ্বিতীয় আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি ক্রস সেকশন ডেটা, টাইম সিরিজ ডেটা। তৃতীয় বললাম আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। এবারে তোমাদের সিলেবাস অনুযায়ী আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো এই যে আমরা বিভিন্ন অনুসন্ধান ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহের কথা বলছি, তা এই তথ্য সংগ্রহ কিভাবে করা যায়? তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সরাসরি আমি নিজে অনুসন্ধান ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারি, অথবা আমি আমার প্রতিনিধিকে একটা শিডিউল বা একটা তালিকা তৈরি করে দিলাম, কি কি প্রশ্ন করতে হবে, কি কি তথ্য সংগ্রহ করে আনতে হবে, সেইটা দিয়ে প্রতিনিধি মারফত প্রেরণ করতে পারি। অথবা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা প্রেরণ। যেমন এই ইদানিং কালের মধ্যে তোমরা দেখবে গুগল শিটের মাধ্যমে খুব সহজেই আমরা বিরাট সংখ্যক মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, খুব কম সময়ে কম অর্থ ব্যয় করে। এই যে গুগল শিটের মাধ্যমে নির্দিষ্ট কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, বা ডাকযোগে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হলো। ধরো পেপার বিভিন্ন পেপারের ক্ষেত্রে পেপারের সাথে একটা প্রশ্নমালা দিয়ে দেওয়া হলো, পাম্পলেটের মতো। প্রত্যেককে পেপার বাড়িতে বাড়িতে যখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, বা পেপারের মধ্যে তারা ওই প্রশ্নমালাটা পাচ্ছে, প্রশ্নমালাটা ফিল আপ করছে, পোস্টে পাঠিয়ে দিচ্ছে। প্রশ্নকর্তা বা তথ্য সংগ্রাহক যিনি, তিনি বাই পোস্টে পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে প্রশ্নমালার মাধ্যমেও আমরা ডেটা কালেক্ট করতে পারি বা তথ্য সংগ্রহ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হোয়াট ইজ কোশ্চেনিয়ার? কোশ্চেনিয়ার কি, বা একটা মডেল কোশ্চেনিয়ার সম্পর্কে আমরা, যে একটা ভালো বা আদর্শ প্রশ্নমালা কেমন হতে পারে, গুড কোশ্চেনিয়ার, ফিচার্স অফ গুড কোশ্চেনিয়ার। তাহলে কি কি হতে পারে? আমরা ফার্স্ট আলোচনা করি যে প্রশ্নমালা বা কোশ্চেনিয়ার কি। যখন কোনো নির্দিষ্ট বিষয়ে আমরা অনুসন্ধান করব বা জরিপ করব, তার জন্য যে একগুচ্ছ প্রশ্ন, বাঞ্চ অফ কোশ্চেন বলা যেতে পারে, লিখিত প্রশ্নের তালিকা, আমরা লিখিত প্রশ্নের তালিকা সেটা প্রিন্ট আকারে অথবা সফট কপি গুগল শিটের মতো মাধ্যমে যখন আমরা প্রেরণ করে তথ্য সংগ্রহ করছি, তখন ওই তালিকাটাকে, ওই যে গুগল শিটটা বা ওই যে প্রিন্ট ফরম্যাট যেখানে আমার বাঞ্চ অফ কোয়েশ্চেন বা একগুচ্ছ প্রশ্ন রয়েছে, সেই
তালিকাটাকেই আমরা বলছি প্রশ্নাবলী বা প্রশ্নমালা বা কোশ্চেনিয়ার। এখন এই কোশ্চেনিয়ার মূলত প্রাইমারি ডেটা কালেক্ট করতে আমরা ইউজ করি। তাহলে প্রাইমারি ডেটা কালেকশনের অন্যতম একটা মেজর বা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে এই কোশ্চেনিয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনিয়ারের ফিচার্স কেমন হবে। একটা ভালো কোশ্চেনিয়ার আমরা তখনই বলবো সেই কোশ্চেনিয়ারের মধ্যে যদি আমরা দেখি যে কতগুলো গুণ বা কতগুলো বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো, প্রথমত একটা প্রশ্নমালা সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে প্রশ্নগুলো যেন খুব দীর্ঘ না হয়, প্রশ্নগুলো যেন সংক্ষিপ্ত হয়, সিম্পল হয়, আর অপ্রাসঙ্গিক প্রশ্ন যেন না থাকে। আমি যে সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে চাইছি প্রশ্নগুলো ওই তথ্য প্রদান করবে, উত্তরের মধ্যে সেই তথ্য থাকবে, এমন ধরনেরই প্রশ্ন করা উচিত। আমি তোমাদের একটা স্যাম্পল দেখিয়ে দিতে পারি যেখান থেকে তোমরা অনেকটা ক্লিয়ার বুঝতে পারবে। আমি শেষে স্যাম্পলটা দেখাবো। দ্বিতীয় হচ্ছে প্রশ্নগুলোর ভাষা, ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সহজ এবং সরল হতে হবে, যাতে যিনি উত্তর দেবেন, উত্তরদাতা প্রশ্ন পড়ে কি উত্তর চাইছে সেটা বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং প্রশ্নগুলো সাধারণ থেকে জটিল, অর্থাৎ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, এই অর্ডারটা, এই ধারাটা মেনটেন করতে হবে। যে প্রথমে যেমন নাম থাকবে, তারপরে বয়স থাকবে, তারপরে মূল বিষয় থাকবে, এইভাবে পরপর এগোবে। আর লাস্ট আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, সংবেদনশীল প্রশ্ন, সেন্সিটিভ কিছু কোশ্চেন থাকে, যে ধরনের কোশ্চেন মানুষের ভাবাবেগকে আঘাত করতে পারে, সেই ধরনের কোশ্চেন বা প্রশ্ন আমার এই প্রশ্নমালা বা তালিকার মধ্যে, কোশ্চেনিয়ারের মধ্যে রাখা যাবে না, রাখা উচিত হবে না। তাহলে আমরা সেটাকে ভালো কোশ্চেন বলবো না। আর ক্রস চেকিং, উত্তরদাতা সঠিক তথ্য দিচ্ছেন কিনা তার জন্য এমন কিছু প্রশ্ন রাখতে হবে যাতে কমপ্লিমেন্টারি, ওই প্রশ্নটার উত্তর তার রিলেটেড এই প্রশ্ন, এমন ভাবে প্রশ্ন সেট করতে হবে প্রশ্নমালাতে যাতে উত্তরদাতার প্রশ্ন সঠিক দিচ্ছে কিনা সেটা ক্রস চেক বা ভেরিফাই করে নেওয়া যায়। যিনি তথ্য সংগ্রহ করছেন তিনি যখন ওই প্রশ্নমালার উত্তরটা দেখবেন, তথ্য সেখান থেকে কালেক্ট করার সময় কিন্তু প্রশ্নগুলো এমন ভাবে হবে উত্তরদাতা সঠিক উত্তর দিচ্ছে কিনা এটা বোঝা যাবে। লাস্ট, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি কি পেলাম একবার দেখে নিই। প্রশ্নের সংখ্যা যতটা সম্ভব কম রাখা ভালো, কারণ দীর্ঘ প্রশ্ন সংখ্যা, প্রচুর প্রশ্ন যদি থাকে তাহলে উত্তরদাতা কিন্তু একঘেয়েমিতে পড়বে এবং শেষ পর্যন্ত আর সেই গুগল শিটটা ফিল আপ করবে না বা প্রিন্ট ফর্মটা ফিল আপ করবে না। ফলে আমার মূল উদ্দেশ্য ব্যাহত হবে, অর্থাৎ আমি তথ্য পাবো না। তাহলে আমি একজন প্রশ্নকর্তা হলে কোশ্চেনিয়ার তৈরি করার সময় আমি কি মাথায় রাখবো? কোশ্চেনগুলো হবে যতটা সম্ভব সীমিত, কোশ্চেনগুলো এমন হবে যাতে আমার যে তথ্য সংগ্রহ করছি সেই তথ্যের সাথে সঙ্গতি বা সামঞ্জস্যপূর্ণ, যাতে উত্তরের মধ্য থেকে আমি তথ্য খুঁজে পাই। প্রসঙ্গ বহির্ভূত কোনো প্রশ্ন রাখা যাবে না। সেন্সিটিভ কোনো প্রশ্ন, যে প্রশ্নে উত্তরদাতা আহত হতে পারে, আঘাত পেতে পারে, সেই ধরনের কোনো প্রশ্ন রাখা যাবে না। প্রশ্নের ভাষা খুব সহজ এবং সরল হবে, যাতে উত্তরদাতা উত্তর দেওয়ার সময় বুঝতে পারে যে এটার কি উত্তর লিখতে হবে। আর সর্বোপরি উত্তরদাতা যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে সেই উত্তরগুলো যে সে স্বেচ্ছায় সঠিক দিচ্ছে কিনা এইটা বোঝার জন্য একটু ট্রিক বা বলা যেতে পারে যে এমন ভাবে কোশ্চেনগুলো সেট করতে হবে যাতে উত্তরের মধ্যেই বোঝা যাবে যে তার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, সে সঠিক উত্তর দিচ্ছে, অর্থাৎ ক্রস চেকিং এর একটা ব্যাপার থাকবে। আর লাস্ট হচ্ছে যেটা আমরা বলবো যে প্রশ্নগুলো যখন সাজাবো প্রথমেই কঠিন তারপরে সহজ, এরকম নয়, সহজ থেকে ক্রমশ জটিল প্রশ্ন, ছোট থেকে ক্রমশ বড় প্রশ্ন। আর একটা কথা বলা দরকার, প্রশ্নগুলো যথাসম্ভব হ্যাঁ বা না, অর্থাৎ ইয়েস নো এতে উত্তর দিতে পারলে অনেক বেটার হয়। তাহলে রেসপন্স বা আমি উত্তরদাতার
প্রতিক্রিয়াটা অনেক তাড়াতাড়ি পেতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা গুড কোয়েশ্চেনিয়ারের ফিচার্স বা বৈশিষ্ট্য। লাস্ট অফ অল যেটা আমরা বলবো সেটা হলো ডেটা সোর্স। ইন্ডিয়ান ইকোনমিতে, ভারতীয় অর্থনীতি থেকে আমরা যে তথ্য সংগ্রহ করি, যে তথ্যটা ভারতীয় অর্থনীতির জন্য প্রয়োজনীয়, সেই তথ্যগুলো আমরা কোথা থেকে পেতে পারবো। ধরো আমি আলোচনা করতে চাইছি ভারতে পরিকল্পনার শুরু থেকে, অর্থাৎ 1950-51 সাল থেকে একেবারে এই 2026 সাল পর্যন্ত জাতীয় আয়ের কত শতাংশ কৃষিক্ষেত্র থেকে উদ্ভূত হয়েছে, বা জাতীয় আয়ের কত শতাংশ শিল্প ক্ষেত্র থেকে উদ্ভূত হয়েছে। এইভাবে আমি যদি বিভিন্ন বছরের সময়ের তথ্য পেতে চাই, তাহলে আমি কোথা থেকে পেতে পারি? অর্থাৎ সোর্সেস অফ ডাটা ডাটা সোর্সেস ফর ইন্ডিয়ান ইকোনমি, সেটা কি হতে পারে? সেটার জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা যেখান থেকে আমরা পেতে পারি, সেটা হচ্ছে প্রথম আমরা বলতে পারি যে সেন্সাস, আদমশুমারি প্রতি 10 বছর হয়। খুব সম্প্রতি আবার আমাদের রাজ্যে সেন্সাস চালু হয়েছে। তাহলে এই সেন্সাস থেকে যে ডেটা কালেকশন হয়, সেই ডেটা থেকে আমরা কিন্তু পপুলেশন, কম্পোজিশন অফ পপুলেশন বা সোশিও ইকোনমিক স্ট্রাকচার এবং আরো বিভিন্ন তথ্য, যার মধ্যে তোমার জাতীয় আয়, মাথাপিছু আয়, বেকারত্ব, জিডিপি, এরকম বিভিন্ন তথ্য আমরা পেতে পারি। দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা এনএসএসও। এই এনএসএসও থেকে আমরা কর্মসংস্থান, বেকারত্ব, দারিদ্র্য এবং ভোগ ব্যয় এই সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাই। আমরা পেতে পারি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন সিএসও, যেখান থেকে মূলত আমরা ন্যাশনাল ইনকাম বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ইন্ডেক্স, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স ফর প্রোডাকশন, এরকম বিভিন্ন তথ্যগুলো পেতে পারি। বা আমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু আমরা দেশের আর্থিক নীতি, ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রার বাজার এই সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পারি। রেলওয়ে বোর্ড, ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড, সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। অ্যানুয়াল রেলওয়ে বোর্ডের অ্যানুয়াল যে বুলেটিনটা বেরোয়, সেই বুলেটিন থেকে পেতে পারি। ইকোনমিক সার্ভে থেকেও আমরা তথ্য পেতে পারি। সেন্ট্রাল জুট কনফারেন্স, তাদের যে অ্যানুয়াল রিপোর্টটা বেরোয়, সেখান থেকেও আমরা পেতে পারি। এরকম ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য আমরা বিভিন্ন উৎস রয়েছে, যে উৎসগুলো থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে আমাদের এই যে আলোচনা, এই আলোচনা থেকে মোটামুটি ভাবে একটা জিনিস সাম আপ করার আগে আর একটা কথা তোমাদেরকে বলে নিই। আমি বলেছিলাম যে তোমাদের কোশ্চেনিয়ার, একটা স্যাম্পল কোশ্চেনিয়ার দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটাই এইবার আমি দেখাবো। দেখো, আমি এখানে একটা স্যাম্পল কোশ্চেনিয়ার দেখাচ্ছি, যে এই যে তোমরা ক্লাসটা করছো অনলাইনে, এই অনলাইনে ক্লাসের উপযোগিতা কেমন? শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাসটাকে প্রেফার করছে কিনা, এই অনলাইন ক্লাসগুলোকে চালিয়ে যাওয়া উচিত কিনা, এই ব্যাপারে ধরো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ঠিক করলো যে আমরা স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেব, তথ্য নেব। তা ওয়েস্ট বেঙ্গলে এইরকম 8-10 লাখ স্টুডেন্ট, প্রায় 10-20 লাখের কাছে স্টুডেন্ট 11-12, এত সংখ্যক স্টুডেন্টের কাছ থেকে তথ্য সংগ্রহ করা যাবে খুব তাড়াতাড়ি যদি গুগল শিটের মতো একটা ভালো কোশ্চেনিয়ার তৈরি করে গুগল শিটে সেটাকে করে স্টুডেন্টদের বা স্কুলগুলোকে পাঠিয়ে দিল, স্কুলগুলো তাদের স্টুডেন্টকে শেয়ার করে দিল, স্টুডেন্টরা সেইখানে ফিল আপ করলো এবং আবার থ্রু HOI চলে এলো কাউন্সিলের কাছে। তাহলে কাউন্সিল খুব তাড়াতাড়ি সমগ্র তথ্যটা পেল। তাহলে এক্ষেত্রে কাউন্সিল কিরকম প্রশ্ন রাখতে পারে, বা এই প্রশ্নমালা তৈরি করার সময় কাউন্সিল কি ধরনের প্রশ্ন রাখার কথা ভাবতে পারে? যে প্রথমে হলো যে অনলাইন ক্লাসের জন্য মূল্যায়ন, কার্যকারিতা মূল্যায়ন,
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্টস ফিডব্যাক, এটা অর্থনীতি ক্লাস সম্পর্কে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং তাদের মতামত জানানোর জন্য একটা কোশ্চেনিয়ার আমি স্যাম্পল দেখাচ্ছি। তাহলে এখানে ফার্স্ট কি থাকবে, নেম অফ দ্য স্টুডেন্টস, ছাত্রের নাম, ছাত্র বা ছাত্রীর নাম, তার শ্রেণী একাদশ, অথবা এটা যদি আমি 12 এর ক্ষেত্রে করি তাহলে দ্বাদশ, তাহলে আমি এখানে এমনও রাখতে পারি শ্রেণী একাদশ অবলিক দ্বাদশ, টিক মারলেই হবে। 3 নাম্বার এজ বা বয়স। 4 নাম্বার দেখো একটা প্রশ্ন, আপনি বা তুমি দৈনিক গড়ে কত সময় অনলাইনে পড়াশোনা করো? অর্থাৎ অনলাইন বলতে আমরা মূলত এই যে ইউটিউব বা অন্য যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে সেইগুলোর কথা বলছি, যে 1 ঘন্টার কম, না 1 থেকে 3 ঘন্টা, না 3 ঘন্টার বেশি। বা ধরো অনলাইন ক্লাসের ভিডিও অডিওর গুণগত মান কেমন, তোমরা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটার কোয়ালিটি কেমন, বা খুব ভালো না মাঝারি না সন্তোষজনক, এর অডিওটা কেমন। নেক্সট কোশ্চেন, তোমাদের এই চ্যানেলের সিলেবাস বুঝতে, ধরো এই যে ভিডিওগুলো দেখে তোমরা কি তোমাদের সিলেবাস সম্পূর্ণ বুঝতে পারছো, হ্যাঁ বা কিছুটা, না আংশিক, না সম্পূর্ণ। অনলাইন ক্লাসের পাশাপাশি স্টাডি মেটেরিয়াল কি দেওয়া হয়, অর্থাৎ কাউন্সিল থেকে তোমাদের কি প্রতিনিয়ত প্রোভাইড করা হয়, হ্যাঁ নিয়মিত পাই, মাঝে মাঝে পাই, একেবারে পাই না। তাহলে দেখো এখানে প্রায় কিছুই লিখতে হচ্ছে না, শুধু টিক দিলেই হয়ে যাচ্ছে। অনলাইন ক্লাসের পদ্ধতিকে আরো আকর্ষণীয় করতে তোমাদের পরামর্শ বা মতামত বলে এখানে একটা ফিডব্যাক লেখার জায়গা দিয়ে দেন। এইবার শেষে একটা থ্যাংক ইউ জানানো। তাহলে এইভাবে আমরা একটা দেখো সিম্পল কোশ্চেনিয়ার তৈরি করতে পারি, যে কোশ্চেনিয়ার অনায়াসেই যাদেরকে দেয়া হবে তারা কিন্তু এই কোশ্চেনিয়ারটা ফিল করতে গিয়ে বোরিং হবে না, তাদের মনোটোনাস লাগবে না। এমন কোনো কোশ্চেন নেই যা তার ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে পড়ছে, সেরকম নেই। তার ভাবাবেগে আঘাত লাগছে না, প্রশ্নগুলো সহজ সরল, কি উত্তর চাইছে বোঝা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই কোশ্চেনিয়ার থেকে আমরা কিন্তু আমাদের তথ্য মোটামুটি পাবো। এবার আমি আসি তাহলে আমাদের আজকের এই ক্লাসের মোটামুটি একটা সাম আপ করতে, যে আমরা কি কি শিখলাম। প্রথমেই বলে রাখি শেষ করার আগে যে এই চ্যাপ্টারে তোমাদের 4টে প্রশ্ন আসবে, এমসিকিউ 4টে প্রশ্ন থাকবে এই ইউনিটটা থেকে। এবং সেখানে আমরা যে পরিসংখ্যানের ইন্ট্রোডাকশনের এই চ্যাপ্টারটাই আমরা পেলাম যে পরিসংখ্যান হচ্ছে একটা তথ্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান, এবং এই তথ্যের সঠিক প্রকারভেদটা আমরা জানলাম যে তথ্য 3 ভাবে আমরা মূলত ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ রাশি তথ্য, একটা হচ্ছে কালীন সারি এবং প্রস্থচ্ছেদ বিশিষ্ট অর্থাৎ টাইম সিরিজ এবং ক্রস সেকশন, আর তৃতীয় হচ্ছে পরিমাণগত ও গুণগত, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। নেক্সট আমরা আলোচনা করলাম যে তথ্য সংগ্রহ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, কোশ্চেনিয়ার। সেই কোশ্চেনিয়ার কি রকম হওয়া উচিত, একটা ভালো কোশ্চেনিয়ারে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এবং একটা স্যাম্পল কোশ্চেনিয়ারও আমরা দেখলাম। লাস্ট আমরা আলোচনা করেছি যে ইন্ডিয়ান ইকোনমির তথ্য আমরা কোথা কোথা থেকে পেতে পারি, অর্থাৎ সোর্সেস অফ ইন্ডিয়ান ইকোনমিক ডেটা। তাহলে এই ছিল আমাদের প্রথম স্ট্যাটিস্টিক্স এর প্রথম, যদিও তোমাদের সিলেবাস অনুযায়ী 4th ইউনিট 4 এই অধ্যায়ে পরিসংখ্যানের যে প্রাথমিক চ্যাপ্টারটা, সেইখানে যে 4টে প্রশ্ন আসবে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা যদি আলোচনা করো বা আলোচনাটা শুনে থাকো এবং সেই অনুযায়ী যদি তোমরা পড়ো যে কোনো টেক্সট বই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা আশা করছি পারবে। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা আলোচনা করব 5ম অধ্যায়ে, যেখানে আমরা মূলত ডেটা রিপ্রেজেন্টেশন অর্গানাইজেশন কিভাবে করা হয় সেই বিষয়গুলো আলোচনা করব। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।